গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের টিটিকিউসি 2 তে লেকচার 9 পড়ব আমরা। আশা করি সবাই দেখতে পাচ্ছি লেকচার 9। সেই লেকচার 9 টি হচ্ছে ডিটারমিনেশন অফ ফ্লেম রিটার্ডেন্ট অর ফ্লেম রেজিস্ট্যান্স অফ ফেব্রিক, অর্থাৎ আগুন প্রতিরোধী যে ফেব্রিক আমরা ডেভেলপ করে থাকি সেই আগুন প্রতিরোধী ফেব্রিকের টেস্টটা আমরা করব। অর্থাৎ এটাকে কিভাবে আমরা বুঝবো যে এই ফেব্রিকটা আগুন প্রতিরোধী। আমাদের যে ফায়ার ফাইটাররা যে ড্রেস ইউজ করে, তো একটা ফেব্রিক ডেভেলপ করার পর তো সেটা টেস্ট করা প্রয়োজন যে এটা আদৌ ফ্লেম রিটার্ডেন্ট অথবা ফ্লেম রেজিস্ট্যান্স কিনা, অর্থাৎ আগুনে সহনীয় কিনা। তো সেটার জন্যই আজকে লেকচার। তো সেই সম্পর্কে আমরা ফ্লেম রিটার্ডেন্ট অথবা ফ্লেম রেজিস্ট্যান্স সম্পর্কে জানবো এবং একই সাথে এটা টেস্ট কিভাবে করা হয় সেটি সম্পর্কে জানবো। তো প্রথমে শুরু করি আমরা কিছু ডেফিনেশন দিয়ে। প্রথম কথা হচ্ছে যে ফ্ল্যামেবিলিটিটা কি। দেখো, বলা হচ্ছে ফ্ল্যামেবিলিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ এ সাবস্টেন্স to burn or ignite, causing fire or combustion. The degree of difficulty required to cause the combustion of a substance is quantified through the fire testing. ফ্লামেবিলিটি বলতে নরমালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কোনো একটা বস্তু কত তাড়াতাড়ি পুড়ে যাবে সেটাকে আমরা বুঝতেছি ফ্লামেবিলিটি। যেমন আমাদের হাতের কাছে নানা প্রকার বস্তু আছে, কোনোটা একটু দেরিতে পুড়বে, একটু কোনোটা পরে আগে পুড়বে, কোনোটা পরে পুড়বে। যেমন কটন এবং উলের কথা যদি বলি, উল একটু পরে পুড়বে, কটন কিন্তু তার আগে পুড়ে যাবে। তো ফ্লামেবিলিটি বলতে বোঝাচ্ছে কোন একটা বস্তুর কত তাড়াতাড়ি পুড়ে যায় বা কত দেরিতে পুড়ে যায় সেই ক্ষমতা। তাহলে যেটার ফ্লামেবিলিটি বেশি বা ফ্লামেবল, আমরা বলি না গ্যাসের ক্ষেত্রে ফ্লামেবল, যে দুর্ঘটনা ঘটতে পারে এরকম কিছু সতর্কতামূলক দেওয়া থাকে বিভিন্ন সিলিন্ডারের গায়ে। তো তার মানে কি, সেটা দ্রুত আগুন ধরে যেতে পারে। ওকে, তাহলে এবার ফ্লেম রেজিস্ট্যান্সটা কি? একই জিনিস, যে কোনো একটা ফেব্রিকের কত সময়, কত বেশি সময় লাগতেছে পুড়তে, সেটাই ফ্লেম রেজিস্ট্যান্স। তাহলে যে ফেব্রিকের যত বেশি সময় লাগবে, বেশি সময় ধরে আগুন দিতে দিতে তারপর সে পুড়বে, তাহলে সেটা ফ্লেম রেজিস্ট্যান্স বেশি। যেমন একটা লোহা এবং একটা ফেব্রিক, ফেব্রিক তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু একটা লোহাতে আগুন কিন্তু এত তাড়াতাড়ি ধরবে না, ঠিক আছে? বা অন্যান্য যে ধরনের অ্যারামিড ফাইবার, সেখানে কিন্তু আগুন এত তাড়াতাড়ি ধরবে না, তাহলে সেটার ফ্লেম রেজিস্ট্যান্সটা বেশি। ওকে, সেটা ফ্ল্যামেবিলিটি কম। ওকে, তাহলে কি বলছি আমরা? ফ্লেম রেজিস্ট্যান্স ইজ ডিফাইন্ড এজ বাই এসটিএম অনুসারে, আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং এন্ড ম্যাটেরিয়াল হিসেবে, দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল হোয়ার বাই ফ্লেমিং কম্বুশন ইজ প্রিভেন্টেড, অর্থাৎ যেখানে কম্বুশনটা, আগুন ধরাটাকে ঠেকানো হয়, টার্মিনেটেড অর ইনহিবিটেড ফ্লোয়িং অ্যাপ্লিকেশন অফ এ ফ্লেম অর নন ফ্লেমিং সোর্স অফ ইগনিশন উইথ অর উইদাউট সাবসিকুয়েন্ট রিমুভাল অফ ইগনিশন সোর্স। অর্থাৎ যে কোনো ভাবে আমরা যদি আমাদের যে কম্বুশনটা ঘটে সেই কম্বুশনটাকে প্রতিহত করতে পারি, তাহলে কিন্তু আর সেখানে আগুন ধরবে না। তাহলে সেই ফেব্রিকটা বা সেই ম্যাটেরিয়ালটা কিন্তু আগুন প্রতিরোধী হয়ে গেল। সো flammability of a textile is important contributor to series of injuries, loss of life, property, fire, etc. তাহলে ফ্ল্যাম রেজিস্ট্যান্সটা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই, ফ্ল্যামেবিলিটিটাও নিশ্চয়ই বুঝতে পেরেছি, দুটো এপিড ওপিড। ফ্ল্যাম এবিলিটি মানে হচ্ছে যে কত তাড়াতাড়ি পুড়ে যাবে, আর ফ্ল্যাম রেজিস্ট্যান্সটা হচ্ছে যে কত দেরিতে পুড়বে, সে কতক্ষণ ঠেকিয়ে রাখতে পারে সেটি। ওকে, আরো কিছু সংজ্ঞা রয়েছে আমাদের। ফ্লামেবলের সংজ্ঞা আমরা জেনেছি, ফ্লামেবিলিটি বা ফ্লামেবল যেটা দ্রুত পুড়ে যায়। ফ্লেম প্রুফ, যেটাতে আগুন ধরবে না, প্রপাগেট হবে না, সেটা হচ্ছে ফ্লেম প্রুফ ইজ হুইচ ডাজন্ট প্রপাগেট ফ্লেম। অ্যান্ড ফ্লেম রেজিস্ট্যান্স মানে হচ্ছে, দেখো দুটো টার্ম একটু, ফ্লেম রেজিস্ট্যান্স দুটোর ভিতরে একটু পার্থক্য আছে। ফ্লেম রেজিস্ট্যান্সটা হচ্ছে যে হ্যাঁ এটাতে আগুন ধরবে কিন্তু অনেক পরে ধরবে, অনেক টেম্পারেচার বেশি হয়ে বা অনেক চেষ্টা করার পর ধরবে, বাট ফ্লেম প্রুফে কিন্তু আগুন ধরবে না। লাইক যে লোহার ম্যাটেরিয়াল, স্টিল বা এগুলোতে সাধারণত আগুন ধরে না, গলে যায়। কিন্তু ফ্লেম যেটা রেজিস্ট্যান্স সেটা সাধারণত হ্যাঁ আগুন ধরে কিন্তু অনেক পরে আগুন ধরে, ঠিক আছে? গ্লাস ফাইবার হতে পারে। তো ফ্ল্যাম প্রুফ এবং ফ্ল্যাম রেজিস্ট্যান্স এর পার্থক্য। ফ্ল্যাম রেজিস্ট্যান্স রেটিংটা কি? রেটিং মানে কিন্তু আমরা সব সময়ের মাধ্যমেই বুঝি হার। তাহলে হারটা কি? যে যেকোনো একটা সময়ে হার বোঝাচ্ছে। তাহলে ফ্ল্যাম রেজিস্ট্যান্স রেটিং কে বলা হচ্ছে যে কত সময়ে, the time in second necessary for the propagate of a flame in a vertical strip,
মনে করো একটা 10 ইঞ্চি স্ট্রিপে তুমি আগুন ধরিয়ে দিয়েছো, সেটার পুড়তে কত সময় লাগছে রেটিং, অর্থাৎ সেটা কত সেকেন্ডে কতটুকু পুড়ে যাচ্ছে, সেই হারটাকে আমরা বলতেছি ফ্ল্যাম রেজিস্ট্যান্স রেটিং। তাহলে যেটার ফ্ল্যাম রেজিস্ট্যান্স রেটিং যত বেশি, সেটা তত ধীরে ধীরে পুড়বে, তাই না? বেশি সময় লাগবে। ইনহারেন্টলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল, ইনহারেন্টলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল হচ্ছে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে তারা জন্মগতভাবে এরকম, আমরা বলি না যে একজন ব্যক্তি তার জন্মগতভাবেই সে ট্যালেন্ট। তো এ ধরনের কিছু ম্যাটেরিয়াল আছে যারা জন্মগতভাবেই প্রকৃতিগতভাবেই ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল। A material that has not been subjected in a flame proof processing yet flame proof quality, যেমন উল, উল কিন্তু অনেকটাই জন্মগতভাবে এরকম। তারপর অ্যারামিড, কার্বন, এরা কিন্তু আহ, জন্ম থেকেই বা শুরু থেকেই কিন্তু ইনহারেন্টলি এরকম অনেকটাই ফ্লেম প্রুফ। ডিউরেবল ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল, ডিউরেবলি বা এটা ডিউরেবল ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল হবে, সেটা আসতেছে কেন এই টার্মটা, সেটা হচ্ছে যে এই ফেব্রিকটাকে আমরা ডিউরেবল করতে গিয়ে অর্থাৎ ফ্লেম প্রুফ করতে গিয়ে নানা প্রকার ফিনিশ দিয়ে থাকি ফেব্রিকের উপরে। তো এই যে ফিনিশটা আমরা ফেব্রিকের উপর অ্যাপ্লাই করলাম, সেই ফিনিশটা কত ওয়াশ পর্যন্ত থাকবে সেটাকে ডিউরেবল বলছে। বিষয়টা এরকম যে আমরা মনে করে একটা স্যান্ড ইউজ করলাম, করে বাইরে টাইরে ঘুরে এসে ফেব্রিকটা ওয়াশ করলাম, পরের দিন দেখি সেটা আর নাই। আবার অনেক স্যান্ড ইউজ করলে দেখা যায় যে ওয়াশ করার পরেও তার কিছু ঘ্রাণ রয়ে গেছে। তো ডিউরেবল ফিনিশটা হচ্ছে যে যখন আমরা একটা ফেব্রিককে ফিনিশ দিব, ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশ দিব, তারপর আমরা দেখব যে কত ওয়াশ পর্যন্ত এটা টিকে যায়, সেটাকে সাধারণত আমরা বলতেছি ডিউরেবিলিটি বা ডিউরেবিলিটি অফ ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল। ওকে, তো এই ছিল কিছু টার্ম। এরপরে যদি আমরা আবার একটু দেখি, আরো রয়েছে টেম্পোরারি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল। টেম্পোরারি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল হচ্ছে যে এটা কিছু সময়ের জন্য আমাদের ফেব্রিকটাকে রক্ষা করবে। ওকে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ফ্লেম রেজিস্ট্যান্স, এখন একটু আলোচনা করা যাক কোন কোন ফ্যাক্টরগুলি ফ্লেম রেজিস্ট্যান্সকে প্রভাবিত করে, অর্থাৎ একটা ফেব্রিকের ফ্লেম রেজিস্ট্যান্স হওয়ার পেছনে বা ফ্লেম রেজিস্ট্যান্স হতে হলে কি কি বিষয়গুলো জরুরি। বলা হচ্ছে যে some general conclusion on the factors which affect the flame resistance of fabric is included in report published by British Standard Institute BSI, যেটা সেটা কি বলা হচ্ছে, প্রথমত ফাইবার কন্টেন্ট, অর্থাৎ একটা ফেব্রিক যে ফ্লেম রেজিস্ট্যান্স হবে কি হবে না, তো সেই ফেব্রিকটার প্রথমেই দেখতে হবে সেটা কি ধরনের ফাইবার দিয়ে গঠিত। The flame resistance of a fabric and partly differed fiber which is made, যেমন cellulosic fiber such as cotton, flax and viscose give fabrics low flame resistance, এরা জন্মগতভাবে আগুন ধরে পুড়ে যায়। উল আর ডিফিকাল্ট টু ইগনাইট, তাহলে উল একটু বেশি ভালো। নাইলন এন্ড টেন বোথ আর থার্মোপ্লাস্টিক ফাইবার shrink from the flame and tend to not ignite, চেষ্টা করে পুড়ে না যাওয়ার বাট পুড়ে যায়। তাহলে প্রথমত আমার স্যাম্পলটা, আমার যে ফেব্রিকটা তৈরি করা হচ্ছে সেটা কি দিয়ে তৈরি, সেটা সেলুলোজিক, সেটা উল, সেটা নাইলন অথবা অন্যান্য ম্যাটেরিয়াল, যেটা সিরামিকের, সেটা কি গ্লাসের, সেটা কি স্টিলের, সেটা কি কার্বনের, কিসের, দিস ইজ দ্য কোশ্চেন। টাইপ অফ ইয়ার, তো এই সেল ফাইবারের কন্টেন্টটা কিসের উপর ডিপেন্ড করছে, যে ফাইবার যত বেশি ফ্লেম রেজিস্ট্যান্স জন্ম থেকে, সেই সেই ফাইবারটা তত বেশি ফ্লেম রিটার্ডেন্ট শো করবে, রেজিস্ট্যান্স শো করবে। টাইপ অফ ইয়ার্ন, কি ধরনের ইয়ার্ন দ্বারা তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে যে ফর অল প্র্যাকটিক্যাল পারপোজ অফ ইয়ার্ন স্ট্রাকচার ইজ ইটসেলফ এন্ড ডু নট অ্যাফেক্ট দ্য রেজিস্ট্যান্স অফ এ ফেব্রিক। তো বিষয়টা হচ্ছে যখন আমরা ইয়ার্ন দিয়ে করব, সেটা সাধারণত সেভাবে কোনো প্রভাব ফেলে না, অ্যাফেক্ট দ্য ফ্লেম রেজিস্ট্যান্স অফ এ ফেব্রিক, কিন্তু তারপরেও আমরা একটু বলতে পারি যে টাইটলি নিটেড, টাইটলি টুইস্টেড ইয়ানের ক্ষেত্রে সাধারণত একটু ধীরে পুড়ে যায়, একটু। যেটা লুজলি ইয়ানের ক্ষেত্রে এটার একটা লক্ষণীয় বিষয় হচ্ছে দুটো দড়ি যদি আমরা এখানে, ওই যে আগে আমরা সলতে দিয়ে ইয়ে পড়তাম না, কুপি দিয়ে কুপি জ্বালিয়ে বই পড়তাম, তো দেখা যাচ্ছে যে কুপির সলতেটা যত বেশি টাইট হতো সেটা আসলে তত আস্তে আস্তে পুড়তো, আবার যদি ঢিল হয়ে যেত তাহলে কিন্তু সেটা তাড়াতাড়ি পুড়ে যেত। সো এখানে একটু কথা আছে যে উম, একটু টাইটলি ইয়ার্ন হলে সেটা অপেক্ষাকৃত দেরিতে পুড়ে, বাট সেরকম কোনো প্রভাব ফেলে না, পুড়ে যায়। ওকে, দ্বিতীয়ত তৃতীয়ত ফেব্রিক স্ট্রাকচার, এটা একটু ডিপেন্ড করেছে যে কি ধরনের ফেব্রিক স্ট্রাকচার। বলা হচ্ছে যে ফ্লেম রেজিস্ট্যান্স অফ এ ফেব্রিক অ্যাপিয়ার্স টু বি লার্জলি independent of the manufacturing process by which it has been made, weaving, knitting, twisting, lace making, fiber bending,
ফিল্টিং ইত্যাদি। অর্থাৎ কিভাবে তৈরি করা হচ্ছে। তো এখানে উইভিং এর আমাদের অনেকগুলো স্ট্রাকচার রয়েছে। এখানে যত কম্প্যাক্ট স্ট্রাকচার হবে তত তারা কিন্তু একটু সময় লাগবে পুড়ে যেতে। যেমন উম একটা জিন্সের ফেব্রিক অর্থাৎ টুইল যেটা বলবো আমরা নরমাল যে জিন্স সেটা এবং একটা যদি গেঞ্জির কাপড় নিট ফেব্রিক দুটোর মধ্যে যদি আগুন ধরাই তাহলে কি দেখা যাবে যে অবশ্যই সেটা একটু ধীরে ধীরে পুড়ছে তার স্ট্রাকচারগত কারণে, বাট এটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে সিঙ্গেল জার্সিটা। ফেব্রিক ওয়েট বলা হচ্ছে fabric wide which propagate flame, it has been found the flame resistant related to their weight as well as their fiber content. The heavier fabric, the higher will be the flame resistance. আমরা সাধারণত যখন আগুন ধরে যায় তখন আমরা কি করি, মোটা ফেব্রিক দিয়ে ঢেকে দেই, ভিজা মোটা ফেব্রিক দিয়ে, বস্তা চটের বস্তা দিয়ে। তার মানে কি হচ্ছে যে ভিজার কারণে সেটাতে আগুন ধরছে না বা সেটা শুকাতে প্রচুর পরিমাণে হিটের প্রয়োজন হচ্ছে, সেটা সেই বস্তাটা কাভার দিচ্ছে। অর্থাৎ ভিজার বস্তা যেটা রয়েছে সেটাকে ভিজা থেকে শুকনো করতে তো হিট প্রয়োজন, যে হিটটা উৎপন্ন হচ্ছে সেটাকে খেয়ে নিচ্ছে এবং সেই সাথে মোটা হওয়ার কারণে সেটাতে আগুন ধরছে না। সো ফেব্রিক ওয়েট যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আগুনটা একটু ধীরে ধীরে বা ফেব্রিকটা একটু ধীরে পুড়ে যায়। তো এই ছিল আমাদের কিছু কন্ডিশনস। প্রথমত যেটা আমরা বলবো যে ফাইবার কন্টেন্ট অর্থাৎ কি কি দ্বারা সেটা তৈরি, দ্বিতীয়ত বলবো যে ইয়ার্ন স্ট্রাকচার, তৃতীয়ত ফেব্রিক স্ট্রাকচার, এন্ড চতুর্থত আমরা যদি বলি সেটি হচ্ছে ফেব্রিক ওয়েট। ওকে, সো দিস আর দ্য ফ্যাক্টরস হুইচ আর রিলেটেড উইথ দ্য ফ্লেম রেজিস্ট্যান্সি। তো এখন একটু আমরা জানবো মেকানিজম অফ কম্বুশন অফ এ ফায়ার। আসলে একটা ফেব্রিকে আগুন ধরে কিভাবে, আমরা যদি সেই কোনো না কোনো ভাবে সেই আগুনটাকে প্রতিরোধ করতে পারি তাহলে তো আর আমাদের ঝামেলা নেই, তাই না? তো সেটা একটু দেখা যাক, চলো। যে কম্বুশন ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস দ্যাট রিকোয়ার্স থ্রি কম্পোনেন্টস, হিট, অক্সিজেন এবং ফুয়েল। এটা একটা এক্সোথার্মিক প্রসেস অর্থাৎ তাপ উৎপন্ন করে, তাপোৎপাদী বিক্রিয়া, যেটার কি কি প্রয়োজন, হিট প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন এবং সুইটেবল ফুয়েল প্রয়োজন। আচ্ছা, আমরা দেখি না যে কাঁচা বাঁশও পুড়ে যাচ্ছে অনেক, যখন আগুন ধরে যায় তখন নাকি সব পুড়ে যায়। তাহলে এই কাঁচা বাঁশ তখন কিভাবে পুড়তেছে দেখো, তখন এই প্রক্রিয়াটা স্বয়ংক্রিয় হয়ে যায়। প্রথমে যখন আগুন ধরায় তখন আমাদেরকে বার্ন করতে হয়, বাইরে থেকে হিট দিতে হয়। তো যখন হিট দেওয়া হয় তখন ফেব্রিকের বা ওই যে কাঁচা বাঁশের পানিটা বের হয়ে যায়, শুকনা হয়ে যায়, অক্সিজেন থাকে এবং সেই ফুয়েল থাকে, সেটা মিলে আগুন উৎপন্ন করে। একটা কাঁচা বাঁশ কিন্তু নরমালি প্রথমে আগুন ধরবে না। তো যাই হোক, আমাদের তিনটা কম্পোনেন্টস লাগছে। তো দেখা যাক কিভাবে এই তিনটি কম্পোনেন্টস কম্বুশনে হেল্প করছে। বলা হচ্ছে যে এখানে একটা ছবি এতটা ক্লিয়ার না হয়তো, বলা হচ্ছে যে when left unchecked combustion become self catalyzing and will continue until the oxygen the fuel supply excess the heat depleted। ওই যে বিভিন্নখানে অ্যামাজনে তারপর বিভিন্ন বনে দাবানল হয় না এই দাবানল কিভাবে হয়, কাঁচা বাঁশ গাছ সহ কিন্তু পুড়ে যায়। বলা হচ্ছে যখন শুকনো শুকনো গাছে বা পাতায় ঘর্ষণের ফলে স্ফুলিঙ্গ হয় এবং সেখানে আগুন ধরে, তো সেই আগুন সারা ইয়েতে ছড়িয়ে যায়। অর্থাৎ সেই আগুনের যে হিট, সেই হিটে গাছগুলো শুকিয়ে যায়, সেখানে উপস্থিত অক্সিজেন এবং গাছ পুড়ে যাওয়ার ফলে যে ফ্লেম উৎপন্ন হয়, গ্যাস, সেটা আবার বিক্রিয়াটাকে কন্টিনিউ করে। তো দেখো, আমরা যখন কোন একটা ফাইবারকে হিট দিব, ফাইবারকে হিট দিতে দিতে সে কি হবে, তার পাইরোলাইসিস টেম্পারে এক্সট্রা হিট দিতে থাকলে সে তার পাইরোলাইসিস টেম্পারে চলে যাবে অক্সিজেন সহ। পাইরোলাইসিস টেম্পারে সে কি হবে, পড়ে যাওয়া শুরু করবে। সেখানে কি কি উৎপন্ন করবে, লিকুইড কনডেন্সেট, চার, নন ফ্লামেবল গ্যাসেস উৎপন্ন করবে এবং একই সাথে সে ফ্লামেবল গ্যাসেস উৎপন্ন করবে। প্রথমত যখন আমরা হিট দিব কোন একটা ম্যাটেরিয়ালকে, আরো বেশি যখন হিট দিব তখন সেটা কি হবে, এই যে সেই যে আমার এখানে কি হলো, ফ্লামেবল গ্যাস সমূহ উৎপন্ন হলো এবং সেটা যখন কি টেম্পারেচারের উপরে চলে যাচ্ছে, আমাদের কম্বুশন টেম্পারেচারের উপরে চলে যাচ্ছে, তখন এখানে কি হচ্ছে, এই হিট, ফ্লামেবল গ্যাস এবং অক্সিজেন পরস্পরের মিলে একসাথে কম্বুশন ঘটাচ্ছে। কম্বুশনের ফলে কি উৎপন্ন হচ্ছে, আবার হিট উৎপন্ন হচ্ছে, লাইট উৎপন্ন হচ্ছে, নন ফ্লামেবল গ্যাসেস, ফ্লামেবল আর নন ফ্লামেবল গ্যাসেস উৎপন্ন হচ্ছে। এই গ্যাস সমূহ পুনরায় এই যে হিট, সেটা আবার বস্তুটাকে আবার হিট করতে সাহায্য করতেছে। এখানে অক্সিজেন তো রয়েছেই, ফ্লামেবল লিকুইড কন্ডেন্সের ভিতরে ফ্লামেবল গ্যাস সমূহ রয়েছে,
এই ফ্লামেবল গ্যাস সমূহ আবার এই বিক্রিয়াটাকে কন্টিনিউ করছে। আবার যদি একটু বলি যে যখন একটা ফাইবারকে বা কোনো একটা ম্যাটেরিয়ালকে হিট দেওয়া হবে, সেই হিট দেওয়া হলে সেটা পাইরোলাইসিস টেম্পারেচারে পৌঁছাবে। পাইরোলাইসিস টেম্পারেচারে পৌঁছাইলে তার কেমিক্যালগত চেঞ্জ হবে। কেমিক্যালগত চেঞ্জ হলে সেখানে বিভিন্ন প্রকার লিকুইড কনডেন্সেট অর্থাৎ ফ্লামেবল গ্যাস সমূহ উৎপন্ন হবে, যেগুলো আমাদের ইয়েটাকে কম্বুশন ঘটাতে সাহায্য করবে। তারপর চার উৎপন্ন হবে এবং নন ফ্লামেবল গ্যাস সমূহ উৎপন্ন হবে। এবং একই সাথে অক্সিজেন তো পরিবেশে থাকছেই। ফাইবার যখন আরো টেম্পারেচার দেওয়া হবে তখন যেটা কম্বুশন স্টেজে পৌঁছাবে, আমাদের যে ফ্লামেবল গ্যাস সমূহ রয়েছে এবং অক্সিজেন রয়েছে পরস্পরের বিক্রিয়ায় তারা কম্বুশন ঘটাবে, এবং কম্বুশন হলে তখন হিট উৎপন্ন হবে, লাইট উৎপন্ন হবে, নন ফ্লামেবল গ্যাস। এই হিট এবং লাইট যেটা পরবর্তী বস্তুটাকে আবার উত্তপ্ত করবে। তখন এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। একবার যদি ধরে যায় তখন এই যে হিটটা উৎপন্ন হচ্ছে, এই হিটটাই কিন্তু কাঁচা বাঁশ বা পাতা এগুলোকে ড্রাই করে মানে আগুন ধরাতে সাহায্য করবে। ওকে, এখানে সেটার ডিটেলসটা দেওয়া আছে একটুখানি। আমি যে একটু যে মেকানিজমটা বললাম আমি সেই মেকানিজমটার কথা আমরা একটুখানি দেখি। বলা হচ্ছে যে when heat is applied the fiber temperature increases until the pyrolysis temperature TP পৌঁছাবে। at the temperature the fiber undergoes irreversible chemical change, অর্থাৎ পুনরায় ফিরে আসতে পারবে না, এই ধরনের কেমিক্যাল চেঞ্জে যাবে, প্রডিউসিং নন ফ্ল্যামেবল গ্যাসে যেমন কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভাপর এন্ড হায়ার অক্সাইড, নাইট্রোজেন, সালফার, যেগুলো ধোঁয়া উৎপন্ন হয়। কার্বন আছে 4 সাধারণত কয়লা, and tars liquid condensates and flammable gases carbon monoxide, hydrogen and many oxidizable organic molecules উৎপন্ন করে। এটা হচ্ছে প্রথম যখন তাপ দিব, যখন সেটা পাইরোলাইসিস টেম্পারে যাবে তখন তার কেমিক্যাল চেঞ্জ হবে, ইরিভার্সিবল কেমিক্যাল চেঞ্জ হবে। সে কি কি উৎপন্ন করবে? চার উৎপন্ন করবে, নন ফ্লামেবল গ্যাসেস উৎপন্ন করবে এবং ফ্লামেবল গ্যাস উৎপন্ন করবে। As the temperature continues to rise, the third pyrolysis producing non-flammable gases, char and flammable gases. যখন আরো টেম্পারেচার দিব তখন সেটা কি কম্বুশন টেম্পারেচারে পৌঁছে যাবে, এবং সেটা এই কম্বুশন টেম্পারে পৌঁছে গেলে আবার সে হিট উৎপন্ন করবে, ফ্লামেবল গ্যাস উৎপন্ন করবে ইত্যাদি। Eventually the combustion temperature TC is achieved. At this point the flammable gases combine with oxygen and process called combustion which is a series of gas phase free radical। এই যে কম্বুশনটা ঘটে এখানে সাধারণত ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন হয়। তো সাধারণত তারা বিভিন্ন প্রকার অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে বিভিন্ন প্রকার ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল হয় অক্সিজেনের সাথে উৎপন্ন করে, হাইড্রোজেন অক্সিজেন ফ্রি রেডিক্যাল এবং অক্সিজেন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করছে। এই অক্সিজেন ফ্রি রেডিক্যাল আবার হাইড্রোজেনের সাথে উৎপন্ন করে, হাইড্রোজেন এবং হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করছে, সেটা আবার কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত করে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন রেডিক্যাল উৎপন্ন করছে। এই রেডিক্যালটা পরবর্তীতে আমাদের যে বিক্রিয়াটা সেটাকে ত্বরান্বিত করবে। দ্য রিঅ্যাকশন আর হাইলি এক্সোথার্মিক, মানে কি তাপ উৎপন্ন করবে and produce large amount of heat and light. The heat generated by the combustion process provide the additional thermal energy needed to continue the pyrolysis of the fiber. এই যে এখান থেকে উৎপন্ন হিট এবং এটা কি করছে ফার্দার যে প্রসেসটা সেটাকে কন্টিনিউ করছে, ওই যে কাঁচা বাসটা পুড়ে যাচ্ছে, thereby supplying one more flammable gases for combustion and preparing the reaction. The burning behavior of textile determine more speed or rate of the release of the amounts of heat. তো সাধারণত টেক্সটাইলের ক্ষেত্রে কত তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে সেটা দিয়ে আমরা এটাকে ডিটারমাইন করে থাকি। তাহলে আলটিমেট ঘটনাটা কি হচ্ছে? আলটিমেট ঘটনাটা হচ্ছে যখন তাপ দেওয়া হয় তখন সেটা পাইরোলাইসিস টেম্পারে পৌঁছে, পাইরোলাইসিস টেম্পারে পৌঁছালে সেখানে নন ফ্লামেবল গ্যাস চার ও অক্সিজেন উৎপন্ন করে, অক্সিজেন তো থাকছে, আরো টেম্পারেচার দিলে সেটা তো বাতাসে অবস্থিত অক্সিজেন টেম্পারেচারের ফলে সেটা রিঅ্যাকশন কম্বুশন আগুন ধরে যাচ্ছে এবং সেখানে ফ্লামেবল গ্যাস, নন ফ্লামেবল গ্যাস, হিট এবং লাইট উৎপন্ন করছে। এই হিট এবং লাইট পরবর্তী ফাইবার গুলোকে পোড়াতে সাহায্য করছে যতক্ষণ আমরা বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে বন্ধ না করি। ওকে, রেট অফ বার্নিং। তো কিছু কিছু ফাইবার ফেব্রিক রয়েছে তাদের বার্নিংটা আমরা একটু দেখবো। যেমন সিল্ক ফেব্রিকের ক্ষেত্রে সেটার হাই বার্নিং রেট, দ্রুত পুড়ে যায়। ইনক্রিজ বাই দ্য ডাইস এন্ড অ্যাডিটিভস টু প্রোভাইড কালার, তো ডাইটাই দিলে কালার ধরে আর কি, ইনক্রিজড ডাই করলে।
cotton and linen high burning rate can be elevated the application of flame retardant chemical and every additive use করলে সেটা আমরা flame retardant করতে পারি। নাইলন পলিস্টার acrylic কি বলা হচ্ছে slow ignite but once ignite sharp melting and dripping occurs. Wool comparative to flame retardant. If ignite, usually low burning rate and may self-extinguish. Glass and fiber and Nomex almost flame resistant. Design and manufacture flame resistant property. সাধারণত আমাদের যে ফায়ার ফাইটারের শুট ড্রেস তৈরি করা হয় সেটা সাধারণত এই গ্লাস ফাইবার নোমেক্স কেবলার দিয়ে তৈরি করা হয়। ওকে, এবার আমরা চলে আসবো টেস্টে। টেস্ট মেথড। এখন ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক আমরা ডেভেলপ করেছি। ওকে, তো এই ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিকটা আমাদের আদৌ ফ্লেম রিটার্ডেন্ট হয়েছে কিনা সেটার জন্য আমাদের কিছু টেস্ট রয়েছে। যেমন প্রথম টেস্টটি রয়েছে দ্য ভিজুয়াল টাইমিং টেস্ট। ভিজুয়াল টাইমিং টেস্টটা কি খুবই সহজ, আমরা নিজেরাই করতে পারবো। বলা হচ্ছে যে এই স্ট্রিপ ইজ suspended vertically and then ignite from the bottom it's and the rate of speed is determined। মনে করছে এখানে দুটো ফেব্রিক, অর্থাৎ একটা ডেভেলপকৃত ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক আর একটি হচ্ছে নন ডেভেলপকৃত অর্থাৎ নরমাল ফেব্রিক। এই দুটো ফেব্রিক আমরা কি করব, একটা স্ট্রিপ কেটে নিব 100 ইন্টু 1.5 অর্থাৎ 100 ইঞ্চি লম্বা এবং 1.5 ইঞ্চি পাশের ছবির মতো 1.5 ইঞ্চি তার চওড়া। কেটে নেওয়ার পর এরকম দুটো ফেব্রিক আমরা করব। কেটে নেওয়ার পর কি করব, যে বার্ন সেকেন্ড ভার্টিক্যালি আমরা কি করছি, একই জায়গায় একই উচ্চতায় বসিয়ে দুটো একই ধরনের ফ্লেম দিয়ে আগুন ধরাচ্ছি। এইবার অবজার্ভ করব যে এই পুরো ফেব্রিকটা পুড়ে যেতে কত সময় লাগে এবং কোন ফেব্রিকটা কত আগে পুড়ে যাচ্ছে। So the impracticable for highly flammable and quick burn fabric and very slow burning rate। তাহলে আমরা কি করতেছি, টাইম দেখতেছি। বলা হচ্ছে the rating, the fabric resistance rating is given by 2t where t is the time to burn a strip of 100। তাহলে টাইমটাকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে কি হচ্ছে অ্যাটাচমেন্টটা, স্যাম্পল থেকে এটা কেটে নিব, এই দুটো ফেব্রিক কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা কি করছি, দুটোকে আগুন ধরাচ্ছি। আগুন ধরানোর পর অবজার্ভ করছি কত সময় লাগছে পুড়ে যেতে। এটাকে বলা হয় ভিজুয়াল টাইমিং টেস্ট। ওকে, এটা আমরা নিজেরাই করতে পারি কোনো প্রকার যন্ত্রপাতি ছাড়াই। দা হুপ টেস্ট। হুপ টেস্টটা কি, হুপ টেস্টটা খুবই সহজ। সেটা হচ্ছে যে বলা হচ্ছে দা হুইচ দ্য রেট অফ ফ্লেম স্পিড ইজ ডিটারমাইন ওভার দ্য ফেব্রিক মাউন্টেন অন এ সেমি সার্কুলার ফ্রেম। আমরা ওই যে গ্রামের মেয়েরা আমরা করি না, একটা চাক থাকে না, অর্থাৎ পাখার মতো করে যেখানে এমব্রয়ডারি ডিজাইন করা হয়, একটা চাকতির মতো যেখানে ফেব্রিকটাকে মাউন্টেন করে টাইট দিয়ে দেওয়া হয়, ফলে এখানে একটা সারফেস একটু টান টান অবস্থায় থাকে। তখন আমরা কি করি, এই সারফেসে আমরা কি করি যে ডিজাইন করি বিভিন্ন ফুল ফল পাখি ইত্যাদি। তো এই সারফেসটা যদি রাউন্ডও হয় বা সেমি সার্কুলারও হয় তাহলে এই সারফেসটার পরিমাণটা কিন্তু আমরা জানি। ওকে, and the fabric is mounted on the semicircular frame and trying to fabric fired fabric from one side। আমরা স্যাম্পলটাকে এর উপরে লাগাবো, লাগানোর পর কি করব, একটা প্রান্ত থেকে আমরা কি করব, এটাকে আগুন ধরিয়ে দেব। when the rate of flame speed is determined over the fabric is semicircular frame। তাহলে একটা আমাদের ট্রিটেড ফেব্রিক অর্থাৎ ডেভেলপড ফ্লেম রেজিস্ট্যান্স ফেব্রিক, আরেকটি হচ্ছে যে ফেব্রিকটি ডেভেলপ করা নাই, ফ্লেম রেজিস্ট্যান্স নয়, এরকম ফেব্রিককে আমরা কি করছি, দুটো চাকতিতে লাগাচ্ছি একই মাপের, লাগিয়ে আগুন ধরিয়ে দিচ্ছি। আগুন ধরিয়ে দেওয়ার পর দেখব তো সাধারণত এটা পুড়ে যাবে। কোনটা কতটুকু পুড়ে গেছে, কত সময়ে, কতটুকু এরিয়া। তাহলে যেটার বেশি এরিয়া পুড়ে যাবে সেটা কম ফ্লেম রেজিস্ট্যান্স, যেটার কম এরিয়া পুড়ে যাবে সেটা বেশি ফ্লেম রেজিস্ট্যান্স। ওকে, এটাকে বলা হচ্ছে দা হুপ টেস্ট। তাহলে দুটো টেস্ট গেল, সার্কুলার ভার্টিক্যাল স্ট্রিপ টেস্ট এবং হুপ টেস্ট। এরপরে আসবো সার্বজনীন একটা টেস্ট রয়েছে, সেই টেস্টটির নাম হচ্ছে 45 টেস্ট। তো এই 45 বলার একটা আগ্রহ আছে বা 45 বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা যে স্যাম্পলটা মাউন্টেড করে টেস্ট করি সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেজন্য বলা হচ্ছে দা 45 টেস্ট। বলা হচ্ছে কি, সেটা ASTM D123094 এই সিরিয়ালে হতে পারে।
The test is used to measure and describe the properties of a natural and synthetic fabric to respond the heat flame under the controllable lab conditions. So two factors are measured এখানে এই টেস্টের মাধ্যমে দুটো ফ্যাক্টর মেজার করা হয় ease of ignition, how fast the sample catches the fire, কত দ্রুত পুড়ে যায়, flame speed time, the time to take flame to spread a certain distance, স্যাম্পলটা পুড়ে যেতে কত সময় লাগে, কত দ্রুত আগুন ধরে, দুটো জিনিস, কত দ্রুত আগুন ধরে এবং কত সময় পুড়ে যায়, এই দুটো জিনিস কিন্তু জানা যায়। ওকে, কিভাবে কাজ করে মনোযোগ দিয়ে একটু দেখবো। How test work? বলেছে samples are mounted in a flame and held in a special apparatus angle 45 degree. একটা ফ্রেমে, মনে করে এরকম একটা ফ্রেমে আমার স্যাম্পলটা মাউন্ট করা হলো, তারপর সেই স্যাম্পলটাকে কি করা হবে, একটা অ্যাপারেটরসে এখানে পাশে তোমরা দেখতে পাচ্ছ 45 ডিগ্রিতে সাধারণত করা হয়। কিরে আমার পিসি তো 45 ডিগ্রিতে কি করা হচ্ছে, মাউন্টেড করা হচ্ছে। তারপর কি করা হচ্ছে, standardized flame is applied on the surface near the lower and specified amount of time. এইখানে এই যে দেখতে পাচ্ছ এখানে ফ্লেমটা দেওয়া হয়। The flame travels up through the length of the fabric and trigger steering, which drops away to the stop and the primer from brown through. The time required for the flame travel length of the fabric and brake and trigger and recorded as well as the fabric. সহজ করে বলি, এই যে স্যাম্পলটা মাউন্টেড করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভালো কথা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইখানে একটা সুতা আছে, দেখো একটা কর্ড আছে, এইটার উপর দিয়ে এই এখানে একটা গ্যাস ফ্লেম আছে, এখানে গ্যাস ফ্লেমটা দিব, আগুন ধরবে, পুড়তে 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 উপরে চলে যাবে, এবং এখানে যে সুতাটা আছে এটা সহ যখন পুড়ে যাবে এখানে একটা ডেড ওয়্যার আছে, এটা ঠপ করে নিচে পড়ে যাবে, তার মানে তখন আমার ইয়েটা শেষ। এখন আমার টাইমটা কাউন্ট করতে হবে কত দ্রুত পুড়ে যায় এবং এইখান থেকে এই পথটুকু কত সময় সে অতিক্রম করে। ওকে, এই দুটো ইস্যু। ওকে, তাহলে ইকুইপমেন্টস কি কি লাগবে, 45 ডিগ্রি ফ্ল্যামেবিলিটি টেস্টার, প্রি কাট ফেব্রিক, স্যাম্পল ফেব্রিক উইথ 4 ক্লিপস যেটার জন্য লাগাবো, ব্রাশিং ডিভাইস, ফেব্রিক সারফেসটা একটু ব্রাশ করে দিতে হবে, পাইল করে দিতে হবে, 3/50/3 অর্থাৎ 50 কাউন্টের 3 প্লাই মার্সারের সুইং থ্রেড, ডাবল সাইজ ট্যাপ, স্পার্কার অর্থাৎ আগুন ধরাবো যেটা সেটা দিয়ে, এগুলো লাগবে। তাহলে স্যাম্পল প্রিপারেশন করব কিভাবে, বলা হচ্ছে যে লান্ডার ড্রাই ক্লিনেবল ফেব্রিক, আর এটা লান্ডার নন ড্রাই ক্লিনেবল ফেব্রিকের ক্ষেত্রে 12টা কাটবো, অর্থাৎ স্যাম্পল যত বেশি হয় ততই ভালো, 6.5 into 2 ইয়ার্সে কেটে নিব, একই মাপ দুটোই, একটা 6টা একটা 12টা, যেটা লান্ড্রিয়েবল বা ড্রাই ক্লিনেবল, এই ওয়ার্প থেকে এবং ওয়েব থেকে, তিনটে ওয়ার্প থেকে তিনটে ওয়েব থেকে কেটে নিব। দেখো ছবির মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমত স্যাম্পলটা কেটে নিব, আমাদের যে মাপ রয়েছে, কেটে নেওয়ার পর আমাদের যে ক্লাম্প রয়েছে সেই ক্লাম্পে লাগাবো, এই যে ক্লাম্পটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের কাটা স্যাম্পল ফেব্রিক, এই যে ক্লাম্পে লাগানো হলো। ওকে, ক্লাম্পে লাগানোর পর আমরা মেশিনে লাগালাম, সেট করলাম এই ফ্লামেবিলিটিটা, এরপর 45 ডিগ্রি টেস্ট কি হবে, আগুন ধরানো দিব, কত সময় আগুন ধরতেছে এবং এই আগুনটা ঘুরতে 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 এখানে যে সুতাটা রয়েছে সেই সুতাটাকে কত সময় পুড়ে দিচ্ছে, তখন সেটা আমরা এইখানে দেখো ডেড ওয়েট ঝুলানো আছে, এই সুতাটার সাথে ঝুলানো আছে, সুতাটা পুড়ে গেলে ওয়েটটা ধূপ করে নিচে পড়ে যাবে, তখন আমরা কতটুকু সময় লাগলো সেটা কাউন্ট করব। এটার ভিডিওটা অ্যাভেলেবল ইউটিউবে, দেখি দেখানো যায় কিনা। সো all fabric are oven dried at 30 minutes on 105 ডিগ্রিতে একটু ওভেন ড্রাই করে নিতে হবে, কারণ ময়েশ্চার থাকলে সেটা কিন্তু আমাদের যে টেস্ট রিপোর্টটা সেটাকে প্রভাবিত করবে। All fabric should be then placed in a desiccator at least 15 minutes before testing. ওভেন ড্রাই করে ডেসিকেটর একটা বদ্ধ জায়গা যেখানে ময়েশ্চার আসতে পারে না। Secure sample into the frame using 2 clips on each side. Pile or nap fabric should be brushed at this time and brushing device to raise the surface of the fiber. Procedure কি, মেইন পাওয়ার সুইচ অফ অন করা, টাইমার সেট 0, ওখানে অটোমেটিক টাইমার থাকে,
Move rag on the right using the lever arm and locate at the front panel the sample holder instrument sample rag, and that is on the top. Sample set korbo using the lever side track on the lift sample in L shaped and locating, and the burn tip 6 by away from the specimen. Fill the glasses U and sept manometer with the water conventional. ওখানে কিছু ম্যানোমিটার রয়েছে সেই মেশিন। স্টপ দ্য কর্ড মার্সার কর্ড ইন সুইং থ্রেড ইজ হিটেড ইনস্ট্রুমেন্ট। সুইং থ্রেডটা লাগাতে হবে। কোথায় লাগাতে হবে? মেশিনটা সেট করছি, গ্যাসটা ফ্লেম ঠিকঠাক আছে কিনা, এই যে সুইং থ্রেডটা এর উপর দিয়ে লাগাচ্ছি যেন আগুনটা গেলে পুড়ে যায়। এরপর আমরা কি করছি? পারফর্মিং টেস্ট সুইচ অন করব। সুইচ অন করার পর সেম টাইম অটো ইমপ্রেগনেন্ট, আমরা গ্যাস ফ্লেমটা যেটা ছিল সেটা ফেব্রিকের উপর আসবে এবং 1 সেকেন্ড থাকতে পারে, 5 সেকেন্ড থাকতে পারে, 10 সেকেন্ড থাকতে পারে, কতক্ষণে সে আগুন ধরে। প্লেস স্টার্ট বাটন, ইমপ্রেগনেশন ইজ অটোমেটিক, ফ্লেম ইজ অ্যাপ্লাইড অফ এ পিরিয়ড অফ 5 সেকেন্ড, ফেব্রিকের উপর গ্যাস ফ্লেমটা 5 সেকেন্ড থাকবে। Timer will start automatically starting upon application of the flame and ending when the weight of delete by burning or stop the cord and result across and test. তাহলে কি হচ্ছে? আবার সহজ করে যদি বলি, স্যাম্পলটা এখানে লাগানো হলো, গ্যাস ফ্লেমটা দেওয়া হলো 5 সেকেন্ডের জন্য, অটোমেটিক্যালি 5 সেকেন্ড পর চলে গেল, টাইমার অটোমেটিক জিরো হলো, এখানে একটা ম্যানোমিটার লাগানো আছে, এটা সেট করে নিতে হবে। তাহলে এখানে যখন আগুন ধরে গেল, এইখানে যখন যতক্ষণ পর্যন্ত না কর্ডটা পুড়ে যাচ্ছে, এর উপর দিয়ে যে সুতাটা আছে ফেব্রিকের উপর দিয়ে আনমার্সারাইজ সুতাটা সেটা পুড়ে গেলে ধূপ করে পড়ে যাবে এবং টাইম কাউন্টটা বন্ধ হয়ে যাবে। তখন এই মেশিন থেকে আমরা সরাসরি টাইমটা পাবো। তো সাধারণত যত বেশি করা যাবে তত সেগুলো আমরা ক্যালকুলেট করতে পারি, যে গড় করে সেটার ভ্যালুটা বের করতে পারি। ওকে, ফ্লেম রিটার্ডেন্ট, ফ্লেম প্রুফ ফিনিশ সাধারণত বোরন, বোরাক্স এগুলো দিয়ে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ কোনোভাবে যদি আমরা এই টেম্পারেচারটাকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করতে পারি সেটাই কিন্তু হবে। যেমন এটার উপরে যখন ফিনিশ অ্যাপ্লাই করা হয় সেটা বোরন, বোরাক্স ইত্যাদি হতে পারে, যেটা কিনা হিটটাকে পৌঁছাতে দেয় না ফেব্রিকের ইয়ে পর্যন্ত, অর্থাৎ ফেব্রিকটাকে উত্তপ্ত হওয়া পর্যন্ত বা ইগনিশন বা পাইরোলাইসিসটা হতে দেয় না, বা পাইরোলাইসিস হলেও কম্বুশনটা ঘটাতে দেয় না। তো মেকানিজম অফ ফ্লেম রিটার্ডেন্সি কি কি মেকানিজমে হতে পারে? যে কুলিং ইন্ডোথার্মিক প্রসেস, এমন ভাবে করা হলো যে এখানে হিট না হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে প্রসেসটা, তাহলে তো আর সেখানে প্রয়োজনীয় হিটের অভাবে আগুন ধরবে না। বাই ফর্মিং এ প্রটেক্টিভ লেয়ার, একটা প্রটেক্টিভ লেয়ার যদি আমরা দিয়ে দিই উপরে, তাহলে সেটাতে কি আগুন ধরবে না। কিরকম? যে আমরা যখন ওই যে আলু পুড়ে খেতাম না গ্রামে, কি করতাম, কলা পাতায় অথবা কোনো কিছুতে মুড়ে দিয়ে কিন্তু আগুনের ভিতরে দিতাম, তো উপরের কলা পাতাটা কিন্তু পুড়ে যেত, কিন্তু তারপর ভেতরেরটা হিটে কিন্তু সিদ্ধ হতো, পুড়ে যেত না। এটা হতে পারে বাই ডাইলুশন, বিভিন্ন প্রকার সাবস্টেন্স, ফুয়েল এগুলো দিয়ে রিঅ্যাকশন, গ্যাস ফেজের ক্ষেত্রে যে কম্বুশন গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে, ফ্ল্যামেবল গ্যাসগুলি উৎপন্ন হচ্ছে, সেই ফ্ল্যামেবল গ্যাসগুলিকে যদি আমরা কোনোভাবে সরাতে পারি তাহলে কিন্তু হবে না। রিঅ্যাকশন উইথ দ্য সলিড ফেজ, বলা আছে যে ব্রেকডাউন অফ দ্য পলিমারকে আমরা আরো হাই মেল্টিং বা হাই টেম্পারেচার সম্পন্ন পলিমার তৈরি করতে পারি, এটাও হতে পারে। মডিফাইড পলিমার, টাইপস অফ ফ্লেম রিটার্ডেন্ট, সাধারণত নানা প্রকার ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশ মার্কেটে পাওয়া যায়, সেটার ভিতরে যে ব্রোমিনেটেড ফ্লেম রিটার্ডেন্টস, ক্লোরিনেটেড, ফসফরাস কন্টেনিং ফ্লেম রিটার্ডেন্ট, নাইট্রোজেন কন্টেনিং ফ্লেম রিটার্ডেন্ট, ইনঅর্গানিক ফ্লেম রিটার্ডেন্টস ইত্যাদি। তো এই ছিল আজকের লেকচার। এখন আমাদের অল্প একটু সময় রয়েছে, আমি কি তোমাদের দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না। আমি একটু চেষ্টা করি যে এই ভিডিওটা অবশ্য আছে ইউটিউবে অলওয়েজ, তোমরা চাইলেও দেখে নিতে পারো। তারপর আমি চেষ্টা করছি 45 ফ্লেম রিটার্ডেন্সি টেস্ট। আমি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, এটা হচ্ছে আমাদের সেই 45 যে টেস্ট মেশিন, সেই টেস্ট মেশিনটি আমাদের আছে। আর 1 মিনিট আছে। তো দেখো, প্রথমে ফেব্রিকটাকে ইয়ে করে নেওয়া হয়, একটু ব্রাশ করে নেওয়া হয়, ঠিক আছে? যে ব্রাশিং এর কথাটা বলেছি সেই ব্রাশ করে নেওয়া হয়। দেখো ব্রাশ করে নেওয়া হচ্ছে, দুই প্রান্ত ব্রাশ করে নেওয়া হলো। তারপর স্যাম্পলটাকে ইয়েতে হোল্ডিং করব আমরা, এই যে ফ্রেম, আমরা যে ফ্রেমের কথাটা বলতেছিলাম,
সেই ফ্রেমে হোল্ড করে নেওয়া হয় সুন্দর করে। ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। ওকে, মেশিন রেডি করা হলো। তারপর কি করা হচ্ছে, মেশিন রেডি হয়ে গেলে স্যাম্পলটা গ্যাস ফ্লেমটা ধরালাম আমরা, দেখো। ওকে, ওকে, স্যাম্পলটা প্লেস করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে মার্সারাইজ যে কর্ডের কথা বললাম তোমাদেরকে, সেই কর্ডটা নেওয়া হলো, এই যে ডেড ওয়েট দেওয়া হলো। এটা পুড়ে গেলে, এই পর্যন্ত গেলে এটা পুড়ে যায়, ডেড ওয়েটটা পুড়ে যাবে। ওকে, অন করব, এই যে ফ্লেমটা দেওয়া হবে, মেশিন ঠিক করে নেওয়া হচ্ছে, অটো টাইমিং এখানে হয়। আগুনটা দেওয়া হচ্ছে, আগুন ধরে গেল, এরপর এটা কতক্ষণে পুড়ে যাবে এবং